আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আমরা জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কিত আরেকটি সলভ ক্লাস নিয়ে এসেছি। আপনারা অলরেডি লক্ষ্য করতে পারছেন যে আমি বোর্ডে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন লিখে রেখেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে। তাহলে 1 নম্বর সেন্টেন্সটা যদি আমরা দেখি, গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। সেখানে গিয়ে সে তার বন্ধুকে অনুপস্থিত পেল। গোয়িং আইএনজি যুক্ত শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে এবং এই প্রশ্নটি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী 2019 সালে এই প্রশ্নটা এসেছিল এবং অপশন হিসেবে দেয়া ছিল জিরান, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন নাকি পাস্ট পার্টিসিপল। তাহলে যেহেতু আইএনজি যুক্ত শব্দ, এখানে দুটো অপশন হতে পারে, জেরান্ড না হলে প্রেজেন্ট পার্টিসিপল। সুতরাং নাউন এবং পাস্ট পার্টিসিপল অপশন অলরেডি এমনিতেই বাদ। তাহলে আমাদের অপশন থাকলো হয় জেরান্ড না হলে প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা গত এক ক্লাসে বলেছিলাম যে একটি সিম্পল বাক্যে একের অধিক ভার্ব আসলে একটি ভার্বকে ফাইনাইট রেখে অন্য ভার্বগুলোকে নন ফাইনাইট করতে হয়। আর নন ফাইনাইটের বৈশিষ্ট্য হলো হয় আইএনজি যুক্ত হবে, না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, না হলে টু প্লাস ভার্ব হবে। তাহলে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব এবং চলমান অবস্থা বোঝালে ভার্ব প্লাস আইএনজি। তাহলে যে কাজটা আগে হবে, দুটি ভার্বের মধ্যে যে ভার্বের কাজটা আগে হবে ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এক্ষেত্রে ঘটনা সেটাই হয়েছে, গোয়িং দেয়ার, সেখানে গিয়ে হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। তার মানে আগে সে সেখানে গিয়েছিল, দেন সেখানে গিয়ে দেখেছে যে তার বন্ধু সেখানে নাই। তাহলে এই গোয়িং শব্দটা কি হবে? চলমান অবস্থা হচ্ছে, সুতরাং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, জিরান্ড হবে না। কিন্তু এই সেন্টেন্সটাই যদি এভাবে আসতো, by going there he found his friend absent, তখন এই গোয়িং শব্দটা কি হতো? গোয়িং শব্দটা একটা জিরান্ড হয়ে যেত, কারণ প্রেপোজিশনের পরে কে বসবে? আমরা জানি প্রেপোজিশন তখনই বসে, প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন বসতে হবে অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু বসবে। প্রেপোজিশন তখনই হবে, প্রেপোজিশন অবশ্যই নাউনের পূর্বে অথবা নাউনের মতো কোনো কিছুর পূর্বে বসবে। সুতরাং যেহেতু বাই এর পরে আমরা বলেছিলাম প্রেপোজিশনের পরে নাউন বসে বা জিরান্ড বসে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দটা, প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত কোনো শব্দ আসলে তখন ওই শব্দটা জিরান্ড হয়ে যায়। তাহলে দেখেন সূক্ষ্ম পার্থক্যটুকু বোঝা যাচ্ছে। এই সেন্টেন্সে জিরান্ডটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু ওই বাই উপরের সেন্টেন্সে বাই গোয়িং দেয়ার, তখন গোয়িং শব্দটা জিরান্ড হবে। দেন 2 নম্বর বাক্যে আমরা লিখি এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। একটা চলমান অথবা একটা ঘূর্ণায়মান স্টোনে, পাথরে কখনো শ্যাওলা বা ময়লা জমে না। এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তার মধ্যে আমি একটা পরীক্ষার কথা এখানে উল্লেখ করেছি, 15th NTRC এর 15তম নিবন্ধন পরীক্ষা 2019 সালে প্রশ্নটা এসেছিল। জিরান্ড ভার্বাল নাউন অপশন হিসেবে বলা হয়েছিল যে আন্ডারলাইন শব্দটা অর্থাৎ আইএনজি যুক্ত শব্দটা জিরান্ড নাকি ভার্বাল নাউন, ভার্বাল অ্যাডজেক্টিভ, নাকি পাস্ট পার্টিসিপল, নাকি ভার্বাল নাউন। অবশ্যই এটা ভার্বাল নাউন নয়। ভার্বাল নাউন হতে গেলে অবশ্যই নাউনের মতো কাজ করতে হবে। আর যেহেতু এটা কিসের নাউনের পূর্বে বসেছে, হ্যাঁ, রোলিং স্টোন, সাধারণ সেন্স দিয়ে যদি আমরা দেখি, রোলিং স্টোন মানে কি? ঘূর্ণায়মান মানে চলমান অবস্থা বোঝাচ্ছে। যেহেতু চলমান অবস্থা বোঝাচ্ছে, উপর থেকে কোনো পাথর যদি ছেড়ে দেওয়া হয় অথবা নদীতে যখন পাথর গড়িয়ে গড়িয়ে যায়, তখন মানে কি? পাথর একটা চলমান প্রক্রিয়া বোঝাচ্ছে। যার কারণে এই রোলিং শব্দটা জিরান্ড না হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখানে যেহেতু অপশনে আমার পাস্ট পার্টিসিপল রয়েছে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল দেয়া নাই আর জিরান্ড তো হবেই না, তাহলে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ হবে। আমরা বলতে পারি যদি প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া না থাকে, যেহেতু এটা রোল ভার্ব থেকে তৈরি হয়েছে, যার কারণে এটাকে বলা হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। যেমন ভার্ব থেকে যদি নাউন তৈরি হয়, ওই নাউনকে যেমন ভার্বাল নাউন বলা হয়, একইভাবে ভার্ব থেকে যখন অ্যাডজেক্টিভ তৈরি হবে তখন ওই শব্দটাকে ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। আবার যদি এখানে অপশন হিসেবে ভার্বাল অ্যাডজেক্টিভও থাকতো, আবার থাকতো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমরা কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ না নিয়ে প্রেজেন্ট পার্টিসিপল নিতাম, কারণ প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভই হয়, অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ। কিন্তু ভার্ব থেকে আরো ভিন্ন ভিন্ন ভাবে তো ভার্বাল অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন আমরা যদি বলি যেমন পাবলিশ একটা কি? ভার্ব, প্রকাশ করা, এর অ্যাডজেক্টিভ কি? পাবলিশড।
তাহলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল। তাহলে এটাও একটা ভার্বাল অ্যাডজেক্টিভ, এটাও একটা ভার্বাল অ্যাডজেক্টিভ। কিন্তু এই শব্দটার গঠনটা কি? এই শব্দটা কি আইএনজি দ্বারা তৈরি হয়েছে। আইএনজি দ্বারা কারা হতে পারে? কেবল প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, রাইট? সুতরাং অপশনে যদি আমার এই রোলিং স্টোন গ্যাদার স্নো মোস, এখানে যদি দুটো অপশন থাকতো ভার্বাল অ্যাডজেক্টিভ নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কিন্তু এক ধরনের কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকতো, বা ভবিষ্যতে এই জাতীয় সেন্টেন্স তৈরি হতে পারে বা এই জাতীয় প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ অ্যান্সার না করে প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্সার করাই আমার জন্য যুক্তিযুক্ত হবে। দেন 3 নম্বর প্রশ্নটা দেখুন, দি রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। তাহলে এই রিডিং শব্দটা এই নিচে 4টি অপশনের মধ্যে কোনটি হবে? ভার্বাল নাউন, জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল নাকি ভার্ব? এটা প্রেজেন্ট পার্টিসিপলও হবে না, ভার্বও হবে না। আমার অপশন লাগবে দুটো, হয় জেরান্ড হবে না হলে ভার্বাল নাউন হবে। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না এই কারণেই, কারণ প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাডজেক্টিভের সামনে তো দা বসে না, সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না, নাউন হবে। এখন ভার্বাল নাউন এক ধরনের নাউন, জিরান্ড এক ধরনের নাউন। তাহলে আমার এই রিডিং শব্দটা কি হবে? একটা জিনিস মনে রাখবেন, দা প্লাস নাউন প্লাস অফ, এই স্ট্রাকচারে যদি কোনো নাউন কোনো শব্দ আসে তাহলে এই নাউনটা কে এর স্পেসিফিক নাম হচ্ছে ভার্বাল নাউন, এটাকে আর জেরান্ড বলা যাবে না, রাইট? এটাকে জেরান্ড না বলে এটা কি বলবো? ভার্বাল নাউন বলবো। তবে ভার্বাল নাউন অপশনে না থাকলে তখন আমি নাউন হিসেবে জেরান্ড আমি অ্যান্সার করতে পারবো, যেহেতু জেরান্ড এক ধরনের নাউন। অথবা জেরান্ড যদি না থাকে শুধু নাউন থাকে, তখন আমি নাউন হিসেবে এটাকে বলতে পারবো, এটা নাউন হিসেবে আনসার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এই দুটো অপশনের মধ্যে আমরা আনসার দিব কি? ভার্বাল নাউন, ভার্ব থেকে তৈরি হয়েছে। আবার তাছাড়া এর আরেকটা স্পেশাল স্ট্রাকচার হচ্ছে দা প্লাস নাউন, দা প্লাস আইনজি যুক্ত শব্দ প্লাস অফ। এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে এই আইনজি যুক্ত শব্দটা কি হবে? জিরান্ড হবে। এভাবে আমরা বলতে পারি দা the reading of the book is interesting. এটাও একটা কি? ভার্বাল নাউন। একইভাবে আমরা বলতে পারি, একইভাবে এইভাবে যদি কোনো সেন্টেন্স তৈরি হয় এই স্ট্রাকচারে, the writing of English is difficult, তখন এই রাইটিং শব্দটা একটা ভার্বাল নাউন হবে, ভার্বাল নাউন। অর্থাৎ দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এই স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্স আসে, শব্দ আসে তাহলে এই দা প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ এর মাঝামাঝি, দা এবং অফ এর মাঝামাঝি যে আইএনজি যুক্ত শব্দটা থাকবে সেটা হবে ভার্বাল নাউন। এবার আসি 4 নম্বর বাক্যে, দি নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। নাইটিঙ্গেল আমরা জানি, যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন বা জন কিটসের একটা কবিতা আছে ওড টু এ নাইটিঙ্গেল, ওখানে নাইটিঙ্গেল has been presented as a singing bird. The poet wanted to go to the world of nightingale. He did not want to live in this real world anymore because it is very much there is huge difficulty in this real world. That's why he wanted to go to the imaginary world of nightingale where there is no fever and fret, there is no difficulty and there is no corruption. সেই সমস্ত একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ডে তিনি যেতে চেয়েছিলেন। যাই হোক, এখানে সেন্টেন্সে বলা আছে দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। তাহলে এখানে সিঙ্গিং শব্দটা কি হবে? এটা কি ভার্বাল অ্যাডজেক্টিভ, জেরান্ড, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল নাকি ভার্বাল নাউন? তাহলে কি হবে? আমরা একটা রুলে পড়েছিলাম, এর জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে কিন্তু একটা ক্লাসে বলেছিলাম যে কোনো নাউনের আগে আইনজি যুক্ত শব্দ আসলে সেক্ষেত্রে পরের নাউনকে সামনে নিয়ে এসে যদি আমি কন্টিনিউয়াস টেন্স, সেন্সিবল কন্টিনিউয়াস টেন্স, মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স করতে পারি তাহলে এই আগের আইনজি যুক্ত শব্দটা কি হবে? আগের আইনজি যুক্ত শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। যদি বলি বার্ড, এ বার্ড অথবা দা বার্ড, দি বার্ড ইজ
সিঙ্গিং, পাখিটা গান গাচ্ছে, তাহলে বাক্য অর্থপূর্ণ হচ্ছে। সেক্ষেত্রে এই সিঙ্গিং বা সিঙ্গিং শব্দটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল বলতে হবে। তাহলে এই সিঙ্গিং শব্দটা কি? সিঙ্গিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু অপশনে তো আমার প্রেজেন্ট পার্টিসিপল নাই। এখানে আছে ভার্বাল নাউন, এখানে আছে পাস্ট পার্টিসিপল, এখানে আছে জিরান্ড হবে না, এখানে আছে ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল নাই, তাহলে শব্দটা কি হবে? आंसर ভার্বাল অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে যদি অপশনে থাকতো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমি অপশনে आंसर কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দিতাম, তখন আর ভার্বাল অ্যাডজেক্টিভ হতো না। কারণ অপশনে যদি ভার্বাল অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটি দেয়া থাকতো, আমার आंसर করা উচিত হবে প্রেজেন্ট পার্টিসিপল। এর আগে আমরা দেখালাম ভার্বাল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটাও ভার্বাল অ্যাডজেক্টিভ। আর যেহেতু এনযুক্ত শব্দটার স্পেসিফিক নাম আছে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, তখন आंसर করতে হবে। যেহেতু অপশনে প্রেজেন্ট পার্টিসিপল নাই, এই কারণে ভার্বাল অ্যাডজেক্টিভ আমি উত্তর করছি। এ জাতীয় সেন্টেন্স, এটা সেন্সিবল কন্টিনিউয়াস টেন্স করা গেল বিধায় এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু সেন্টেন্সটা যদি এমন থাকতো যে she it is a waiting room, it is a waiting room, তাহলে এই ওয়েটিং শব্দটা তখন কোন জেরান্ড হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে? এটা তখন অবশ্যই জেরান্ড হবে, কারণ এ রুম ইজ নট, এটা যদি আমি এই রুমকে যদি নাউন ধরি, এ রুম ইজ ওয়েটিং, তাহলে দেখেন এই সেন্টেন্সটা একটা সেন্সিবল সেন্টেন্স হচ্ছে না। এ রুম ইজ ওয়েটিং, এ রুম ক্যান নট ওয়েট, পিপল মে ওয়েট রাইট ইন দ্য ওয়েটিং রুম, কিন্তু রুম তো কখনো ওয়েট করতে পারে না। এটা হচ্ছে অবাস্তব বাক্য, তার যোগ্যতা হারায় এই জাতীয় বাক্যর ক্ষেত্রে। সুতরাং এই ওয়েটিং শব্দটা আর প্রেজেন্ট পার্টিসিপল না হয়ে বরং জেরান্ড হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, ভার্বের সঙ্গে আইনযুক্ত শব্দটার পরে যদি কোনো নাউন থাকে, তাহলে ওটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না জেরান্ড হবে, এটা নির্ণয়ের জন্য ওই শেষের নাউনকে সামনে এনে কন্টিনিউয়াস টেন্স যদি আমি করতে পারি, অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থপূর্ণ কন্টিনিউয়াস টেন্স না হলে সেটা হবে কি? জেরান্ড। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু কনফিউজিং প্রশ্ন নিয়ে সলভ করার জন্য আসবো। আশা করি সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।